জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যারের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস শুরু হয়েছে অনেক আগেই। তারপরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএম কলেজ বরিশাল। বিষয় অর্থনীতি, সম্মান চতুর্থ বর্ষ। কোর্সের নাম ইকোনমিক সিস্টেম অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাটার্ন। কোর্সের নাম মেইজি রেস্টোরেশন অথবা মেইজি পুনরুত্থান। আশা করি এই ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রী তোমরা অনেক উপকৃত হবে এবং উত্তরোত্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি পাবে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। আরও ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যারকে এবং এই অনলাইন ক্লাসের সাথে যারা সংযুক্ত আছেন সবাইকে। আজকের আলোচনার প্রশ্ন হচ্ছে মেইজি পুনরুত্থান কি, মেইজি পুনরুত্থানের পরে সরকার কি কি অসুবিধার সম্মুখীন হয়, ওইসব অসুবিধা দূরীকরণে মেইজি সরকার কি কি সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করে। Question: What is Meiji Restoration? What are the problems faced by Meiji government? What were the reformative activities it undertook to remove those problems? মেইজি পুনরুত্থান জাপানের পূর্বপুরুষরা ইয়ামাতো জাতি হিসেবে পরিচিত ছিল। এই জাতির নেতৃত্বকে জাপানি সম্রাট পরিবারের পূর্বপুরুষ হিসাবে অনেক ইতিহাসবেত্তা চিহ্নিত করেন। 710 খ্রিস্টাব্দ থেকে 784 খ্রিস্টাব্দ পর্যন্ত নারা শহর এবং 794 থেকে 1192 সাল পর্যন্ত কিয়োতো শহরকে কেন্দ্র করে রাজতন্ত্র জাপানের পূর্ণ ক্ষমতা মর্যাদার শাসনকার্য পরিচালনা করে। কিন্তু এ আমলের শেষ দিকে 1885 সালে মিনামোতো ও তাইরা নামক দুটো সামরিক পরিবারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে প্রথমত পরিবারের জয়লাভের মধ্য দিয়ে প্রকৃত রাজনৈতিক ক্ষমতার উৎস হিসেবে রাজতন্ত্রের মূলত অবসান ঘটে। এই যে 710 থেকে 1185 পর্যন্ত এই যে রাজবংশগুলো শাসন করেছে অথবা সামরিক পরিবারের মধ্যে দ্বন্দ্বের কারণে একটি পরিবার পরাজিত হওয়ার কারণে অন্য পরিবার ক্ষমতায় আসার ফলে রাজতন্ত্রের মূলত অবসান হয়েছে। এই রাজতন্ত্রের অবসানের মধ্য দিয়ে আসলে মেইজি সরকারের পুনরুত্থান ঘটেছে। এ সময় থেকে এই রাজতন্ত্রের অবসানের পর থেকে তোকুগাওয়া পরিবারের নিয়ন্ত্রণে জাপানের প্রকৃত শাসন ক্ষমতা চলে যায় এবং তৎকালীন সম্রাট কিয়োতো শহরে নির্বাসিতদের মতো জীবনযাপনে বাধ্য হয়। যেহেতু দুইটি সামরিক পরিবারের মধ্যে দ্বন্দ্বের কারণে রাজতন্ত্রের অবসান হয়, রাজতন্ত্রের অবসান হওয়ার কারণে তৎকালীন সম্রাট নির্বাসিতদের মতো জীবনযাপন করতে বাধ্য হন। পরবর্তীকালে বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও বৈদেশিক কারণে 1868 সালে তোকুগাওয়া শাসনের পুরোপুরি অবসান ঘটে। রাজতন্ত্রের অবসানের কারণে ক্ষমতা নিয়েছিল তোকুগাওয়া পরিবার। এই তোকুগাওয়া পরিবার প্রায় 700 বছর ক্ষমতায় ছিল। 1868 সালে তোকুগাওয়া শাসনের পুরোপুরি অবসান ঘটে এবং সম্রাট মেইজি মাত্র 16 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। শোগুনাতের হাত থেকে মেইজি সম্রাটের নিকট প্রকৃত রাজনৈতিক ক্ষমতার এরূপ হস্তান্তরকে তাই মেইজি পুনরুত্থান হিসাবে অভিহিত করা হয়। এই তোকুগাওয়া শাসন করার ফলে পরবর্তীকালে বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, বৈদেশিক কারণে তোকুগাওয়া শাসনের অবসান ঘটে এবং তোকুগাওয়া শাসনের অবসান ঘটার পরে এক অল্প বয়সে, মাত্র 16 বছর বয়সে মেইজি
ক্ষমতায় আহরণ করেন এবং মেইজি সম্রাট যখন ক্ষমতায় আহরণ করেন শোকগুনাথ এর হাত থেকে ক্ষমতা নিয়ে, তার সেই ক্ষমতার আহরণ করাকে সাধারণত মেইজি পুনরুত্থান বলা হয়। মেইজি সরকারের অসুবিধাসমূহ: বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণে 1867 সালের নভেম্বর মাসে শোনুগাতের পতন হয় এবং 1867 সালে তৎকালীন সম্রাট কোমেই মারা যান এবং সম্রাট মেইজি সিংহাসনে আরোহণ করেন। কিন্তু এ সময় মেইজি সরকারকে কতিপয় মৌলিক সমস্যার সম্মুখীন হতে হয়। এখন দেখো, একজন লোক মাত্র 16 বছর বয়সে ক্ষমতায় আহরণ করেছে এবং ক্ষমতায় আহরণের পরেই, যেহেতু তার আগে একটি রাজবংশ প্রায় 700-800 বছর শাসন পরিচালনা করেছে, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যাগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব এবং সমস্যা থেকে উত্তরণের উপায়গুলো আলোচনা করব। প্রথমত, তোকুগাওয়া শাসনের পতন হলেও তার সমর্থক সামুরাইগণ নতুন সরকারের বিরোধিতা করতে থাকে। আমরা জানি একটি সরকারের পতন হলে সেই সরকারের কিছু সমর্থক থাকে, তারা সবসময় পরবর্তী সরকারের বিপদে ফেলার জন্য সচেষ্ট থাকে। এই তোকুগাওয়া শাসনের পতনের পর তার সমর্থক সামুরাইগণ নতুন করে মেইজি সরকার বিরোধিতা করতে থাকে, এমনকি সরকারের নিয়ন্ত্রণ পরিচালনার ভার সাসুমা, সোসু, তোসা, হিজেন নামে যে 4টি গোত্রের উপর অর্পণ করা হয়, তাদের মধ্যেও মিল ছিল না। এবং মেইজি সরকার ক্ষমতা আসার পরে এই 4টি গোত্রের মধ্যে সরকারের নিয়ন্ত্রণ পরিচালনার ভার যে অর্পণ করে, এদের মধ্যেও মিল ছিল না। স্বার্থের দ্বন্দ্ব ছিল, ক্ষমতার দ্বন্দ্ব ছিল। তখনও জাপানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সামন্তবাদের বিরোধিতা, সমর্থন ব্যাপারে দ্বন্দ্ব ছিল। সামন্তপূর্ব এই যে একটা গ্রুপ ছিল এবং কাকে সমর্থন করবে, কোন পরিবারকে সমর্থন, এটা নিয়েও দ্বন্দ্ব চলছিল। ফলে মেইজি পুনরুত্থানের পর কিছুদিন সরকারকে সামন্তবাদ ব্যবস্থার বিরুদ্ধে লড়তে ছোটখাটো বিদ্রোহ দমনে ব্যবস্থা নিতে হয়। এখন এই যে এর আগে সামন্তবাদ ছিল জাপানে, সেই সামন্তবাদের কিছু ভূস্বামী ছিল, তাদের সমর্থক ছিল, তারাও কি মেইজি সরকারের বিরোধিতা করতে থাকে। এই বিরোধিতা করার ফলে মেইজি সরকারের কিছুদিন সামন্তবাদকে দমন এবং বিভিন্ন জায়গায় ছোটখাটো বিদ্রোহ দেখা দেয়, এই বিদ্রোহ দমনে ব্যবস্থা নিতে হয়। দ্বিতীয়ত, জাপানি সরকার সামরিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক গোষ্ঠী শাসন করেছে, যেটা বলছিলাম, জাপানি সরকার সামরিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। বেশ কিছুদিন গৃহযুদ্ধের ফলে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার চেয়ে বৈদেশিক আক্রমণের আশঙ্কা সরকারের নিকট প্রধান সমস্যা হিসেবে পরিগণিত। বিভিন্ন যেহেতু গোষ্ঠীদ্বন্দ্ব বিদ্যমান ছিল, সেই কারণে সামরিক দিক দিয়ে সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিরসনে সরকার সামরিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তারা বৈদেশিক যে আক্রমণ রুখবে সেই রকম ক্ষমতা তাদের ছিল না, কারণ হচ্ছে তারা বিভিন্ন দ্বন্দ্বে লিপ্ত ছিল। তখনও জাপানের ভিতরকার সরকার বিরোধীদের উস্কানি প্রদান করছিল এবং প্রত্যক্ষ বিদেশি আগ্রাসনের সম্ভাবনা ছিল। এর ফলে সরকার বিরোধী যারা ছিল অথবা সরকারের কিছু লোক, তারা বিরোধীদেরকে উস্কানি দিচ্ছিল এবং যাতে বিদেশি আগ্রাসন হয় সেই ব্যবস্থার জন্য মেইজি সরকার কিন্তু বিপদে ফেলা যায়, সেই ব্যবস্থারও একটা সম্ভাবনা ছিল। তৃতীয়ত, মেইজি পুনরুত্থানের পর প্রথম দিকে জাপানি সরকারকে বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়। নতুন সরকারকে প্রশাসন হতে আরম্ভ করে বিভিন্ন ধরনের ব্যয় মেটানোর জন্য আর্থিক সমস্যায় পড়তে হয়। তোকুগাওয়া আমলে অর্থনৈতিক অস্থিতিশীলতা থাকায় নতুন করে কর আরোপ করা অসম্ভব হয়ে পড়ে। এই সমস্যা মেটানোর জন্য সরকার নতুন মুদ্রা ছাপাতে বাধ্য হয়। এর ফলে জাপানের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। একটা জিনিস লক্ষ্য করার মতো যে জাপানের বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বের ফলে অর্থনৈতিক অবস্থায় এমন পর্যায়ে পৌঁছে যায় যে মেইজি সরকার আসার পরেই বিভিন্ন ধরনের ব্যয় মেটানোর জন্য তাদের অর্থ ছিল না। এবং তোকুগাওয়া আমলে অর্থনৈতিক অস্থিতিশীলতা মানে বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা, মারামারি, গোষ্ঠীদ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব থাকার কারণে এমন অবস্থায় আসে যে অর্থনীতি, যে নতুন সরকার এসে নতুন যে কর আরোপ করবে সেই কর আরোপ করার কোনো সুযোগ ছিল না। সুযোগ না থাকার কারণে কী হবে, তারা নতুন এই সমস্যা মেটানোর জন্য নোট ছাপায়। আমরা জানি যে যদি মুদ্রা সরবরাহ বেশি হয়ে যায় তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি দেখা যায়। যখন নোট ছাপালো তখন জাপানি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিল। এই মুদ্রাস্ফীতি বিশেষ করে অর্থনৈতিক সমস্যাটা মেইজি সরকারকে বিশেষভাবে সমস্যায় ফেলেছে।
চতুর্থত, পুনরুত্থানের প্রাক্কালে মেইজি সরকারকে বৈদেশিক বাণিজ্যের লেনদেনের ঘাটতির সম্মুখীন হতে হয়। আমরা আগেই জেনেছি যেহেতু অর্থনৈতিক সমস্যা ছিল, তাই বৈদেশিক যে লেনদেন সেটাও তারা ঘাটতিতে ছিল। কেননা তোকুগা আমলের শেষ দিকে বিদেশিদের জন্য বন্দর উন্মুক্ত করে দেওয়ার ফলে সামন্ততান্ত্রিক জাপানের রপ্তানি অপেক্ষা আমদানি বেশি হয়ে পড়ে। যেহেতু বন্দর উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, সব লোকজন রপ্তানি করার চেয়ে বিদেশ থেকে আমদানি বেশি করত। তারপরও তোকুগা আমলের শেষ দিকে তৎকালীন সরকার ফ্রান্স ও যুক্তরাষ্ট্র হতে বিভিন্ন কলকারখানা প্রস্তুতের জন্য যে ঋণ গ্রহণ করে, তাও মেইজি সরকারের উপর বর্তায়। এখন একটা জিনিস খেয়াল করার মতো যে বৈদেশিক লেনদেনে যদি ঘাটতি থাকে, তারপর যদি আরও আমরা রপ্তানি বৃদ্ধি না করতে পেরে যদি আমদানি বৃদ্ধি করতে হয়, তাহলে যে আমদানি বৃদ্ধির ফলে আমাদের ঘাটতির পরিমাণ অথবা জাপান সরকারের ঘাটতির পরিমাণ আরও বেড়ে গেছে। এই ঘাটতির পরিমাণ বেড়ে যাওয়ার পর আবারও জাপানের শিল্প বিপ্লবের জন্য অথবা শিল্প কারখানার জন্য বিভিন্ন ঋণ গ্রহণ করে কোথা থেকে? ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। এই যে ঋণ গ্রহণ করে তোকুগা শাসন আমলের পতনের পরে, সে ঋণ নতুন সরকারের উপর বর্তায়, যা পরিশোধ করতে মেইজি সরকারকে হিমজিম খেতে হয়। এই যে মেইজি সরকার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল, সেই সমস্যা থেকে উত্তরণ পাওয়ার জন্য তারা বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। এই কর্মসূচি নিয়ে মেইজি সরকার কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল, আমরা এখন সেটা একটু আলোকপাত করব। মেইজি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জাপানে আধুনিক যুগে সূত্রপাত ঘটে। আমরা যে আধুনিক জাপান দেখছি, সেটা সাধারণত মেইজি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরু হয়। এ সময় হতেই পাশ্চাত্য সভ্যতার সামনে জাপানের দ্বার উন্মুক্ত হয়েছিল। মেইজি সরকার পুনরুত্থানের শুরুতে জাপানি সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সংস্কার সহ নানাবিধ সংস্কার এবং পুনর্গঠন কার্যক্রম হাতে নেয়। মেইজি সরকার যেসব সংস্কার কার্যক্রম গ্রহণ করে, সেগুলো নিম্নে আলোচনা করা হলো। আমরা এতক্ষণ দেখেছি বিভিন্ন সমস্যায় মেইজি সরকার পতিত হয়েছিল। সেই সমস্যা থেকে উত্তরণের জন্য মেইজি সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপগুলো হয়েছে সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সংস্কার। এবং একটি রাষ্ট্র আধুনিক রাষ্ট্রের মর্যাদা পেতে যে যে সংস্কার করা দরকার, মেইজি সরকার সেই সমস্ত সংস্কার নিয়েছিল। প্রথমে আমরা আলোচনা করব সাধারণ সংস্কার কার্যক্রম। মেইজি সরকার ক্ষমতা গ্রহণের শপথ অনুষ্ঠানে নিম্নোক্ত সাধারণ সংস্কার কার্যক্রম ঘোষণা করে। সাধারণত সরকার যখন ক্ষমতায় আসলো, যখন মেইজি সরকার শপথ নিল, তখন বিভিন্ন শপথ অনুষ্ঠানেই তারা একটা সংস্কার কার্যক্রম গ্রহণ করলো। প্রথমত জনগণের প্রয়োজনকে সর্বাধিক বিবেচ্য বিষয় হিসেবে বিবেচনা করা হবে। আমরা আসলে জানি সব গণতান্ত্রিক রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে প্রথমে কি জনগণকে সর্বাধিক বিবেচনা করা হয়, কারণ জনগণের প্রয়োজনীয়তাকে, জনগণের সুযোগ সুবিধাকে সব আধুনিক রাষ্ট্রই, সব উন্নত রাষ্ট্রই অত্যন্ত প্রাধান্য দিয়ে সেটাকে বিবেচনা করা হয়। জাতীয় বিষয়সমূহ জাতীয় প্রশাসন কর্তৃক পরিচালিত হবে। এখানে একটা বিষয় আছে, জাতীয় যে বিষয় থাকে, রাজনৈতিক বিষয় অথবা বৈদেশিক সম্পর্ক, বিভিন্ন বিষয় থাকে, সেগুলো জাতীয় প্রশাসন কর্তৃক পরিচালিত হবে। সকল সুযোগ সুবিধা অর্জন করবে। সকল সিভিল ও সামরিক দাপ্তরিক জাতীয় দক্ষতা, নৈতিক ও সামাজিক সমস্যা দূরীকরণে সর্বময় শক্তি দিয়ে সহায়তা উৎসাহ প্রদান করা। যত সিভিল কর্মচারী ছিল, সামরিক কর্মচারী ছিল, দাপ্তরিক এবং জাতীয় দক্ষতা, নৈতিক ও সামাজিক সমস্যা দূরীকরণের জন্য মেইজি সরকার সর্বময় শক্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করার কার্যক্রম গ্রহণ করে। ইউরোর মতো শক্তিশালী জাতি হিসেবে বিশ্বের কাছে পরিস্থিতি লাভ করা মেইজি সরকারের কাজই ছিল। তারা আধুনিক হবে, তারা সমস্ত অনিয়ম, দুর্নীতি নির্মূল করে সামনে এগিয়ে যাবে। এবং ওই সময়ে ইউরোপ অত্যন্ত শক্তিশালী ছিল, সেই ইউরোপকে মডেল হিসেবে গ্রহণ করে মেইজি সরকার জাপানকে ইউরোপের মতো একটি আধুনিক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করার চেষ্টা গ্রহণ করে। রাজনৈতিক ও সামরিক সংস্কার।
শাসন কার্যের সুবিধার জন্য মেইজি আমলের প্রথম দিকে কিছু রাজনৈতিক সংস্কার করা হয়। সম্রাট মেইজি শাসনতান্ত্রিক একনায়ক হিসেবে আবির্ভূত হন। তিনি দেশে একটি পার্লামেন্টারি সরকার প্রতিষ্ঠা করেন। এই সরকারের অধীনে ধর্ম, স্বরাষ্ট্র, বৈদেশিক বিনিময়, সেনা, নৌ, অর্থ, বিচার বা আইন এই 7টি মন্ত্রণালয় গঠন করা হয়। সরকারের কেন্দ্রীয় নীতি পরিচালনার একটি প্রেসিডেন্সিয়াল বোর্ডও গঠন করা হয়। 1889 সালে দেশের শাসনতন্ত্র বিধিবদ্ধ করা হয় এবং জনগণের মৌলিক অধিকার প্রদান করে গণতান্ত্রিক সরকার গঠন করা হয়। 1890 সালে জাপানের আইনসভা ডায়েট প্রতিষ্ঠিত হয়। আবার বৈদেশিক আক্রমণের আশঙ্কা থাকায় সরকার সেনা ও নৌবাহিনী পুনর্গঠন এবং আধুনিকীকরণের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে, ফলে দেশ রক্ষার বিষয়টি প্রাধান্য পায়। এখন আমরা দেখি রাজনৈতিক সামরিক সরকার কি। একটি দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রথমত রাজনৈতিক পদক্ষেপ জরুরি, তারপর হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ এবং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক সংস্কার অত্যন্ত জরুরি। এখন মেইজি সরকার শপথ নেওয়ার পর যেসব সাধারণ সংস্কার করেছে, তারপর যে রাজনৈতিক সামরিক সংস্কার করেছে, তিনি দেশে একটি পার্লামেন্টারি সরকার প্রতিষ্ঠা করেন, যেখানে পার্লামেন্ট মেম্বারগণ থাকবেন, তারা বিভিন্ন বিষয়ে মতামত দিবেন, সেখানে একটা আইন পাস হবে, সেই আইন অনুযায়ী দেশ চলবে। এই সরকারের অধীনে ধর্ম, স্বরাষ্ট্র, বৈদেশিক বিনিময়, সেনা ও নৌ, অর্থ, বিচার, আইন এই 7টি মন্ত্রণালয় একটি দেশকে চালানোর জন্য যেসব দরকার, বিশেষ করে স্বরাষ্ট্র বলি, সেনা ও নৌ বলি, অর্থ বলি, বিচার, আইন বলি, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এবং সরকারের কেন্দ্রীয় নীতি পরিচালনা একটা প্রেসিডেন্সিয়াল বোর্ড, যে সরকারের কেন্দ্রীয় যে নীতি নির্ধারণ করা হবে, সেখানে একটা প্রেসিডেন্সিয়াল বোর্ড থাকবে। সেই বোর্ড সিদ্ধান্ত নেবে আসলে সরকার কিভাবে চললে দেশের জনগণের, দেশের মানুষের অথবা দেশের উপকার হবে। 1889 সালে দেশের শাসনতন্ত্র, এই যে আমরা যেটা বলি সংবিধান বিধিবদ্ধ করা এবং জনগণের মৌলিক অধিকার প্রদান করে একটি গণতান্ত্রিক সরকার। জনগণ যাতে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে, তার জন্য গণতান্ত্রিক সরকার, কারণ জনগণের জন্যই আসলে সরকার, সেই সরকার গঠন করে। 1890 সালে জাপানের আইনসভা ডায়েট। এখন দেখো, যেখানে বিভিন্ন পার্লামেন্টের সদস্য সরকার প্রতিষ্ঠা করা হচ্ছে, পার্লামেন্টের এই সদস্যরা কোথায় বসবেন, তাদের জন্য আইনসভা করা হলো, সেটা নাম আমরা এখনো জানি জাপানের আইনসভার নাম ডায়েট। আবার বৈদেশিক আক্রমণের আশঙ্কা থাকায় সরকার সেনা ও নৌবাহিনী পুনর্গঠন। যেহেতু তোকুগা আমলে বিভিন্ন সমস্যার কারণে সামরিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, সেই সামরিক ব্যবস্থা ভেঙে পড়ার বৈদেশিক আক্রমণের আশঙ্কা ছিল। এই বৈদেশিক আক্রমণের আশঙ্কা থাকায় সরকার সেনা ও নৌবাহিনী পুনর্গঠন করে এবং আধুনিকরণের উপর সর্বাধিক, কারণ একটি আধুনিক সামরিক অথবা নৌবাহিনী, সামরিক বাহিনী দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ হচ্ছে বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করার জন্য এই সামরিক বাহিনী, নৌবাহিনী প্রয়োজনের জন্য তারা গুরুত্ব আরোপ করে, দেশ রক্ষার বিষয়টি প্রাধান্য পায়। শিক্ষাক্ষেত্রে সংস্কার। তোকুগাওয়া শাসনামলে জাপানের জনসংখ্যার বেশিরভাগই ছিল অজ্ঞ, অশিক্ষিত, কুসংস্কার সম্পন্ন। অথচ অর্থনৈতিক উন্নয়ন তথা আধুনিকরণের জন্য শিক্ষিত জনগণ অপরিহার্য বিষয়। এই উদ্দেশ্যকে সামনে রেখে 1871 সালে মেইজি সরকার ডিপার্টমেন্ট অফ ইনস্ট্রাকশন স্থাপন করেন। একই সাথে সমগ্র জাপানকে কয়েকটি শিক্ষা অঞ্চলে ভাগ করে। প্রতিটি অঞ্চলে একাধিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। তদুপরি 1876 সালে পাশকৃত বাধ্যতামূলক শিক্ষা আইন এর অধীনে সারা দেশে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা হয়। সরকার রাষ্ট্রীয় রাজস্বের 15% শিক্ষা খাতে বরাদ্দ করে। ফলে 1873 সালে যেখানে জাপানে 12,000 স্কুল ছিল, 1879 সালে ওই সংখ্যা 28,000-এ বৃদ্ধি পায়। আসলে একটা জিনিস হলো, যে শাসনামলে বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, ক্ষমতার দ্বন্দ্ব ছিল, আসলে বিভিন্ন দ্বন্দ্ব থাকলে একটি দেশ কখনো সামনে এগিয়ে যেতে পারে না। ক্ষমতার দ্বন্দ্ব, অর্থের দ্বন্দ্ব, সামরিক দ্বন্দ্ব, এই বিভিন্ন দ্বন্দ্বের কারণে অধিকাংশ যৌগিক, কারণ কি সে সময় এই দ্বন্দ্বের কারণে আসলে ওই সরকার শিক্ষার দিকে মনোযোগ দিতে পারে না। তাই তোকুগাওয়া শাসনামলে অধিকাংশ জনগণ ছিল অজ্ঞ, অশিক্ষিত, কুসংস্কার। বর্তমান জাপানের দিকে আমরা তাকাই, 100% শিক্ষিত। অথচ অর্থনৈতিক উন্নয়ন তথা আধুনিকরণের জন্য শিক্ষিত জনগণ অপরিহার্য। কোনো দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষিত জনগণ অত্যন্ত প্রয়োজনীয়। এই উদ্দেশ্যকে সামনে রেখে 1861 সালে মেইজি সরকার ডিপার্টমেন্ট অফ ইনস্ট্রাকশন স্থাপন করে, আমরা যেটাকে শিক্ষা মন্ত্রণালয় বলি। ওই মন্ত্রণালয়ের আদলে একটি ডিপার্টমেন্ট স্থাপন করা হয়।
একই সাথে সমগ্র জাপানকে কয়েকটি শিক্ষা অঞ্চল ভাগ করে। জাপানের বিভিন্ন যে দ্বীপ আছে সেই দ্বীপকে অথবা অঞ্চলকে আলাদা আলাদা শিক্ষা অঞ্চলে ভাগ করে। প্রত্যেকটা অঞ্চলে এক একজন লোককে দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি অঞ্চলে একাধিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করে। অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় যাতে ওই অঞ্চলের লোকজন ওখানেই পড়াশোনা করতে পারে। তদুপরি 1876 সালে একটি আইন পাস করা হয়, বাধ্যতামূলক শিক্ষা আইন, যে সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। এর অধীনে সারা দেশে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, যেহেতু বাধ্যতামূলক শিক্ষা আইন করা হয়েছে সুতরাং সমস্ত জনগণ স্কুলে যেতে বাধ্য। এরপরে সারা জাপানে যে শিক্ষা ব্যবস্থার একটা নতুন গতি সঞ্চার হয়। সরকার রাষ্ট্রীয় রাজস্বের যে রাজস্ব আয় হতো তার 15% শিক্ষা খাতে বরাদ্দ করে, কারণ সরকার উপলব্ধি করতে পেরেছিল যে শিক্ষিত ও দক্ষ জনশক্তি ছাড়া দেশ সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না। এবং ফলে 1873 সালে যেখানে জাপানে স্কুল ছিল 12,000, একটা জিনিস চিন্তা করার মতো যে 1873 সালে যেখানে জাপানি স্কুল ছিল 12,000, মাত্র 6 বছরের মাথায় সেখানে স্কুল দ্বিগুণের বেশি বৃদ্ধি পায়, 28,000-এ বৃদ্ধি পায়। তাহলে দেখুন শিক্ষাক্ষেত্রে মেইজি সরকার যে সংস্কার নিয়েছিল সেটি একটি যুগান্তকারী পদক্ষেপ। অর্থনৈতিক সংস্কার। তোকুগা আমলের অর্থনৈতিক পশ্চাৎপদতা কাটিয়ে ওঠার জন্য মেইজি অর্থনৈতিক সংস্কার সাধন করেন। পরবর্তীতে জাপানকে পাশ্চাত্য দাসে একটি উন্নত রাষ্ট্র গড়ে তোলার জন্য ব্যাপক ভিত্তিতে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম গ্রহণ করেন। নিম্নে এই সকল সংস্কার কার্যক্রম অতি সংক্ষেপে। এখন হচ্ছে যে তোকুগা আমলের যে অর্থনৈতিক অবস্থা ছিল সেটা কাটিয়ে ওঠার জন্য মেইজি সরকার আরেকটা জিনিস হচ্ছে যে পাশ্চাত্য ধাঁচে উন্নত দেশের আদলে একটি অর্থনৈতিক সংস্কার কার্যক্রম গ্রহণ করেন, যে সংস্কার কার্যক্রমের মাধ্যমে তাদের দেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এই যে অর্থনৈতিক সংস্কারগুলো গ্রহণ করেন সেগুলো এখন আমরা আলোচনা করব। প্রথমত, অর্থনৈতিক ক্ষেত্রে মেইজি সরকারের প্রথম পদক্ষেপ ছিল সামন্ততন্ত্রের বিলোপ সাধন। আমি আগেই বলছি যে সামন্ততন্ত্র ভূস্বামী ছিল, তাদের অধীনে জমিদার ছিল, তাদের অধীনে প্রজা ছিল। এই যে সামন্ততন্ত্রের বিলোপ সাধন, যে কোনো সামন্ত ব্যবস্থা থাকবে না, এখন সরকারি যে কোনো কার্যক্রম সরকার গ্রহণ করবে। সরকার 1869 সালে সামন্তবাদের বিলুপ্তি ঘোষণা করে পেনশন প্রদানের শর্তে ভূস্বামীদের জমি রাষ্ট্রের নিকট হস্তান্তরে বাধ্য করা হয়। বলা হচ্ছে যে যেসব ভূস্বামীরা সামন্ত যুগে যেসব ভূস্বামী ছিল তাদের যে জমি ছিল সেগুলো বলছে কি এই ভূস্বামীদের পেনশন প্রদান করা হবে, কিন্তু তাদের জমি কোথায়? সরকারের কাছে হস্তান্তর বাধ্য করা হয়। সমস্ত জমি মালিকানা হবে সরকার। এবং প্রায় বিনা বাধায় অতি অল্প সময়ের মধ্যে সরকার সামন্তবাদের বিলুপ্তি ঘটাতে সক্ষম হয়। বলা হচ্ছে সামন্ত ভূস্বামী যারা আছে তাদেরকে পেনশন দেওয়া হবে, কিন্তু তারা সরকারের কাছে জমি হস্তান্তর করবে, তার বিনিময়ে তারা কিভাবে পেনশন পাবে। এই ঘোষণা দেওয়ার পরে সামন্ত ব্যবস্থা বিলুপ ঘটাতে সরকার সক্ষম হয়, কারণ হচ্ছে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদের জমিটা সরকার নিয়ে নিল। পণ্য উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে কৃষকদের পূর্ণ স্বাধীনতা প্রদান করা হয়, যে কোন জমিতে কি পণ্য উৎপাদন করা হবে এবং কোথায় বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে, এই স্বাধীনতাটা কৃষকদের দেওয়া হয়। 1873 সালে ভূমিকর ব্যবস্থার সংস্কার সাধন করা হয়। নতুন কর ব্যবস্থা অনুযায়ী ভূমি মূল্যের অনুপাতে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ কর হিসাবে কৃষক নিকটে আদায় করা হয়। এখন 1873 সালে আরেকটি আইন করা হয়, যেটা হচ্ছে ভূমি কর আইন, যে ভূমি ব্যবহার করে সরকারকে কিছু কর দিতে হবে এবং নতুন এই কর ব্যবস্থা অনুযায়ী ভূমি মূল্যের অনুপাতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কৃষক, যেটা দিলে কৃষকের কোনো সমস্যা হবে না, কৃষকের অতিরিক্ত প্রেশার পাবে না, সেই কৃষক নির্দিষ্ট পরিমাণে একটা টাকা সরকারকে অর্থ কর হিসেবে দেয়, যাতে সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, শিল্প আভ্যন্তরীণ বাণিজ্যের উন্নতির লক্ষ্যে সরকার তোকুগা আমলের প্রচলিত সব বিধিনিষেধ প্রত্যাহার করেন। তোকুগা আমলে ব্যবসা বাণিজ্য শিল্প সম্পর্কিত কাজকর্ম শুধুমাত্র গিল্ডের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল, তারা এই সব সুযোগ সুবিধা ভোগ করত। এখন গিল্ড হচ্ছে ব্যবসায়ীদের একটি সংগঠন। এখন ওই সংগঠনে যারা ছিল ব্যবসা বাণিজ্য আসলে তোকুগা আমলে তাদের হাতেই ছিল।
মেইজি পুনরুত্থানের পরে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে সব ধরনের সামন্ততান্ত্রিক বিধিনিষেধ বাতিল করা হয়। আমরা যেহেতু ভূস্বামীদের সেই সামন্ততা বাতিল করার কথা দেখলাম, আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যে একটা সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল, যে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের মধ্যে যে সদস্য থাকবে সেই সদস্যরাই একমাত্র ব্যবসা বাণিজ্য করতে পারবে, সেটাও বাতিল করা হয়। দেশের সব মানুষের জন্য ব্যবসা বাণিজ্য শিল্পায়নের পথ উন্মুক্ত করে দেওয়া হয় এবং এই ঘোষণা করা হয় জাপানিরা ইচ্ছে করলে যে কোনো পেশা গ্রহণ করতে পারবে। একটা জিনিস চিন্তা করার মতো, যে ব্যবসা বাণিজ্য সেই গিল্ডের সদস্যরা করতো, তাদেরকে তারা সব সুযোগ সুবিধা ভোগ করতো, সেই বিধিনিষেধ প্রত্যাহার করে এমন একটা ঘোষণা দেওয়া হয় যে জাপানের সব দেশের সব মানুষের জন্য ব্যবসা বাণিজ্য উন্মুক্ত এবং জাপানিরা ইচ্ছে করলে যে কোনো পেশা গ্রহণ করতে পারবে। কেউ যদি ব্যবসা করে সেটা করতে পারবে, কেউ যদি শিক্ষিত হয়ে চাকরি করে সেটা করতে পারবে, কেউ যদি কৃষিকাজ করে সেটাও করতে পারবে এবং এখানে সরকারের কোনো বাধ্যবাধকতা থাকবে না। আমরা এইরকম দেখি যে একটি সরকার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা দরকার মেইজি সরকার সেই কার্যক্রমে গ্রহণ করেছে, ফলে কি হয়েছে, জাপান সামনের দিকে এগিয়ে গিয়েছে। তৃতীয়ত, মেইজি সরকার তোকুগাওয়া আমলের প্রবর্তিত বৈদেশিক বাণিজ্যের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করেন এবং বৈদেশিক বাণিজ্যের উপর যে বিধিনিষেধ ছিল সেগুলো প্রত্যাহার করেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু সম্প্রসারণের জন্যই ওইসব ব্যবস্থা গ্রহণ করা হয়। তদুপরি বৈদেশিক ব্যবসা বাণিজ্যের জাপানিদেরকে উৎসাহিত করা এবং রপ্তানি বাণিজ্যের তদারকি করার জন্য সরকার কমার্শিয়াল ব্যুরো স্থাপন করে। একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোকুগাওয়া আমলের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিধিনিষেধ ছিল, সেগুলো মেইজি সরকার আসার পরে কি করছে, প্রত্যাহার করেছে এবং বৈদেশিক বাণিজ্য যাতে সুষ্ঠুভাবে সম্প্রসারণ হয়, বিদেশের সাথে জাপানের ব্যবসা বাণিজ্য যাতে সুষ্ঠুভাবে সম্প্রসারণ হয় সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে এবং ব্যবসা বাণিজ্যে জাপানিদের উৎসাহ প্রদান করা হয়েছে। তোমরা যদি এখন একটু লক্ষ্য করো, সারা বিশ্বব্যাপী জাপানের যে ব্যবসা বাণিজ্য, যে অর্থনৈতিক খাত, জাপানের যে রাজনৈতিক শক্তি অথবা সামরিক শক্তি, সব দিক দিয়ে কিন্তু জাপান অনেক এগিয়ে এবং এই রপ্তানি বাণিজ্য তদারকি করার জন্য একটি সরকারের একটি কমার্শিয়াল ব্যুরো, যেটা আমরা সাধারণত রপ্তানি ব্যুরো বলি অথবা রপ্তানির জন্য একটা দেশের যে বাণিজ্য মন্ত্রণালয় থাকে, সেই সময় জাপানি সরকার একটা কমার্শিয়াল ব্যুরো স্থাপন করেন, যাতে কি ব্যবসা বাণিজ্য হচ্ছে, কোথায় ব্যবসা বাণিজ্য হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কিনা সেইগুলো দেখার জন্য এই ব্যুরো স্থাপন করা হয়। এই ব্যুরো স্থাপন করার ফলে ব্যবসা বাণিজ্য আরো গতি লাভ করে। চতুর্থত, মেইজি সরকার দেশের যোগাযোগ যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেন। এখন যদি একটা জিনিস আমরা চিন্তা করি, অর্থনৈতিক সক্ষমতা অর্জনের পুরুষার্থ হচ্ছে যোগাযোগ যাতায়াত ব্যবস্থার উন্নয়ন। কিন্তু মেইজি সরকার ক্ষমতা আসার পরে যোগাযোগ যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে এমন কতগুলো উন্নয়ন কার্যক্রম নিয়েছেন যেগুলো মেইজি সরকারের অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করে। যেমন বলা যায়, 1870-72 সালে স্বল্প পরিমাণ ব্রিটিশ ঋণের মাধ্যমে সরকার টোকিও হতে ইয়োকোহামা পর্যন্ত দেশের প্রথম রেলপথ। আমরা যদি চিন্তা করি, 1870-72 সালেই প্রথম মেইজি সরকার কি করেছেন, ব্রিটেন অথবা ব্রিটিশদের কাছ থেকে ঋণ এনে টোকিও থেকে ইয়োকোহামা পর্যন্ত প্রথম রেলপথ নির্মাণ করেন। 1866 সালে প্রথম বাষ্পীয় জাহাজ চিয়োডাগাটা নির্মাণ করেন। স্বল্পকাল পরে ইয়োকোহামা এবং নাগাসাকির মধ্যে স্টিমার সার্ভিস চালু করেন। অন্যদিকে 1869 এবং 71 সালে দেশে যথাক্রমে টেলিগ্রাফ ও পোস্টাল সার্ভিস চালু হয়। এই যে যোগাযোগ যদি রেলপথ, যা এখন জাপানের অন্যতম যোগাযোগের মাধ্যম, এই যে সেই 1866 সালেই তারা মেইজি সরকার কিছু ঋণ এনে রেলপথ নির্মাণ করেন। রেলপথে মালামাল পরিবহন ও যাতায়াতের সুবিধা অনেক বেশি এবং সমুদ্রপথে অথবা জলপথে যাতায়াতের জন্য বাষ্পীয় জাহাজ এবং স্টিমার, এই যে যোগাযোগ ব্যবস্থা এবং যাতায়াতের যে উদ্যোগ নিয়েছে সেগুলো কিন্তু জাপানের অর্থনীতিতে গতি সঞ্চার করেছিল। এবং আরও একটা জিনিস দেখার মতো, যেটা হচ্ছে 1869 সালে টেলিগ্রাফ এবং 1871 সালে পোস্টাল সার্ভিস চালু করা হয় সরকারি উদ্যোগে। যেহেতু এক জায়গার লোক অন্য জায়গায় থাকে অথবা এক অঞ্চলের লোক অন্য অঞ্চলে থাকে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য টেলিগ্রাফ পোস্টাল সার্ভিস চালু করা হয়, যা জাপানকে উন্নত রাষ্ট্রের মর্যাদায় আসীন করে।
পঞ্চমত, মেইজি সরকার শিল্পোন্নয়নের জন্য ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহণ করেন। আমদানি বিকল্পন শিল্পের উন্নয়ন প্রসারের জন্য সর্বাধিক গুরুত্ব প্রদান করেন। সরকার নিজস্ব উদ্যোগে সামাজিকভাবে প্রয়োজনীয় শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের শিল্প স্থাপনে উৎসাহ প্রদান করেন। এছাড়া প্রচলিত শিল্প সমূহের উন্নয়ন এবং প্রসারের জন্য অনুকূল নীতিমালা প্রদান করেন। এখন এখানে বিষয়টি হচ্ছে যে এমন কতগুলো ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেন যেগুলা জাপানের শিল্পকে উন্নয়নে শীর্ষে নিয়ে আসে। আমদানি বিকল্পন শিল্প, এইটা তোমরা সবাই জানো যে আমদানি বিকল্পন শিল্প হচ্ছে আমি যে সমস্ত দ্রব্য আমদানি করব সেই সমস্ত দ্রব্য আমদানি না করে দেশের ভিতরে উৎপাদন করা। এবং এই শিল্পকে প্রসারের জন্য যত প্রকার গুরুত্ব দেওয়া দরকার, যত সুযোগ সুবিধা দেওয়া দরকার সব মেইজি সরকার দিয়েছেন। সরকার নিজস্ব উদ্যোগে সামাজিকভাবে প্রয়োজনীয় শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের শিল্পে স্থাপনে, এখন কিছু কিছু শিল্প সরকার নিজেই প্রতিষ্ঠিত করেছেন এবং সরকারিভাবে, এবং বেসরকারি উদ্যোক্তা যারা ছিল তাদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন যাতে জাপানের শিল্পায়ন দ্রুত হয়। এছাড়া প্রচলিত শিল্প সময়ের উন্নয়ন এবং প্রসারের জন্য অনুকূল, এবং যে শিল্পগুলো ওখানে ছিল এক্সিস্টিং শিল্প সেগুলোর উন্নয়ন এবং প্রসারের জন্য অনুকূল নীতিমালা, মানে ওই শিল্প যাতে টিকে থাকতে পারে সেই রকমের ব্যবস্থা মেইজি সরকার করেছিল। এখন আমরা যদি চিন্তা করি এই শিল্পের কথা, এখন যদি আমরা চিন্তা করি যে বর্তমান জাপানের যে বিভিন্ন প্রোডাক্ট সারা বিশ্বব্যাপী, আমরা একটা জিনিস তোমরা দেখবা যে যে জিনিসই জাপানে তৈরি করা হয় উৎপাদন করা হয় সেটা কিন্তু টেকসই হয়। এই যে টেকসইয়ের যে হবে এর শুরু কিন্তু হয়েছিল সেই মেইজি সরকারের আমলে। তারা শিল্পকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যাতে বিশ্বব্যাপী তাদের নাম ছড়িয়ে পড়ে। তারা নিজস্ব উদ্যোগে সরকারি উদ্যোগে শিল্প স্থাপন করেছে, বেসরকারি উদ্যোক্তাদের বিভিন্ন উৎসাহ দিয়েছে, প্রণোদনা দিয়েছে, এবং যে এক্সিস্টিং শিল্পগুলো সে দেশে আছে সেগুলো যাতে টিকে থাকতে পারে তার জন্যও কিন্তু সরকার বিভিন্ন নীতিমালা প্রণয়ন করেছে, যা মেইজি সরকারের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করেছে এবং শিল্প উন্নয়নকেও ত্বরান্বিত করেছে। ষষ্ঠত, মেইজি সরকার আর্থিক ও ব্যাংকিং ক্ষেত্রে কিছু সংস্কার কার্যক্রম হাতে নেয়। মেইজি পুনরুত্থানের পর সরকার আর্থিক সমস্যায় পড়েন। একদিকে ক্রমবর্ধমান প্রশাসনিক ব্যয়ের চাপ, অন্যদিকে রাজস্ব আদায়ের তেমন কোনো উৎস না থাকায় সরকার কর্তৃক অতিরিক্ত কাগজি নোট ছাপানোর ফলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই অবস্থা রোধে 1871 সালে একটি আইন পাস করে স্বর্ণ ইয়েনের কন্টেন্ট নির্ধারণ করে দেওয়া হয়, তাকে বৈধ মুদ্রা হিসাবে ঘোষণা করা হয়। বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে পোশাকাতে একটি টাকশাল স্থাপন প্রতিষ্ঠা করা হয়। 1872 সালে অতিরিক্ত কাগজি মুদ্রা অর্থনীতি থেকে উঠানোর জন্য সরকার বার্ষিক 6% সুদ বহনকারী বন্ড বাজারে বিক্রি আরম্ভ করে। একই সাথে সরকার বিদেশের মাধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ ফ্লোট করা আরম্ভ করে। অন্যদিকে মেইজি পুনরুত্থানের পর 1872 সালে যুক্তরাষ্ট্রের অনুকরণে জাতীয় ব্যাংক ব্যবস্থার প্রবর্তন করা হয়। প্রথম দিকে জাতীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট রূপান্তরযোগ্য ছিল। 1876 সালে জাতীয় ব্যাংক আইনের অধীনে ওইসব নোটের রূপান্তরযোগ্যতা বাতিল করা হয়। পরবর্তী 1882 সালে আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের জন্য তৎকালীন অর্থমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার প্রবর্তন করেন। আমরা যদি এই জিনিসটা চিন্তা করি ব্যাংকিং ক্ষেত্রে কি রকমের সংস্কার নিয়েছিল মেইজি সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য। সরকার আমরা জানি তোকুগা আমলের পর থেকে বিভিন্ন আর্থিক সমস্যায় ছিল। একদিকে প্রশাসনিক ব্যয় বাড়তেছে, কারণ বিভিন্নভাবে মন্ত্রণালয় স্থাপন করা হচ্ছে, আইনসভা স্থাপন করা হয়েছে, পোস্টাল সার্ভিস, তারপর টেলিগ্রাফ সার্ভিস, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। একদিকে যেমন ব্যয় বাড়তেছে অন্যদিকে রাজস্ব আদায়, কারণ হচ্ছে দেশের অবস্থা এমন ছিল যে কোনো উৎস না থাকায় রাজস্ব আদায় বাটা পড়ে যায়। শিক্ষাক্ষেত্রে ব্যয়, বিভিন্ন ব্যয়ের কারণে যে পরিমাণ ব্যয় হচ্ছে সে পরিমাণ আয় হচ্ছে না। এই উৎস নাগাদ সরকার কি করলো, অতিরিক্ত কাগজি নোট ছাপানোর, আমরা আগেই দেখেছি কাগজি নোট ছাপানোর ফলে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। এবং এই অবস্থা রোধে
71 সালে একটি আইন পাস করে স্বর্ণ ইয়েনের কন্টেন্ট নির্ধারণ করা হয়েছে যে একটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে কয়টি ইয়েন পাওয়া যাবে এবং তাকে বৈধ মুদ্রা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু স্বর্ণ মুদ্রার বিপরীতে ইয়েন কয়টি পাওয়া যাবে অথবা কয়টি ইয়েনে একটি স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে ওসাকাতে একটি টাকশাল প্রতিষ্ঠা করা হবে। এখন এই যে স্বর্ণ মুদ্রা তৈরি অথবা ইয়েন তৈরি এর জন্য কি একটি টাকশাল তৈরি করা হয়, যেগুলো হচ্ছে একেবারে উন্নত দেশের আধুনিক। 1872 সালে অতিরিক্ত কাগজি মুদ্রা অর্থনীতি উঠানোর জন্য সরকার কর্তৃক বার্ষিক 6% সুদ বহনকারী বন্ড বাজারে, যেহেতু মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, অতিরিক্ত কাগজি মুদ্রা বাজারে আছে, তাই কি করছে সরকার বন্ড ছেড়েছে যে একটা বন্ড কিনলে বার্ষিক কি 1000 টাকার বন্ড কিনলে 6% সুদ হারে বার্ষিক সুদ দেওয়া হবে। তার মানে কি সরকার জনগণের হাত থেকে টাকাটা উঠিয়ে নিচ্ছে। একই সাথে সরকার বিদেশে মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ তারা যে ঋণ আনছিল সেগুলো পরিশোধ করা শুরু করছিল। অন্যদিকে মেইজি 1872 সালে যুক্তরাষ্ট্র অনুকরণে জাতীয় ব্যাংক ব্যবস্থা, দেখো জাপানের ব্যাংক ব্যবস্থা, জাতীয় ব্যাংক ব্যবস্থা আসলে প্রতিষ্ঠা 1872 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে তারা একটি জাতীয় ব্যাংক ব্যবস্থা প্রবর্তন করেন এবং এই জাতীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট রূপান্তরযোগ্য, এখান থেকে যে নোটগুলো ছাপানো হবে অথবা নোটগুলো প্রবর্তন করা হবে সেগুলো আসলে রূপান্তরযোগ্য ছিল। 1876 সালে জাতীয় ব্যাংক আইনের অধীনে ওইসব নোটের রূপান্তরযোগ্যতা বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে 1882 সালে আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের জন্য তৎকালীন অর্থমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংক, দেখো যে 60টি বিভাগে যে ভাগ করা হয়েছে তার একটার মধ্যে ছিল একটা অর্থ। এখন এই অর্থ ব্যবস্থার যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই অর্থমন্ত্রী 1882 সালে আর্থিক খাতে শৃঙ্খলা আনার জন্য তৎকালীন অর্থমন্ত্রী একটা কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা প্রবর্তন করেন, যাতে দেশে কোনো রকমের মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি না হয় এবং সঠিকভাবে ব্যাংকিং ব্যবস্থা যেন সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এই যে ব্যাংকিং সংস্কার ছিল মেইজি সরকারের একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ, যেহেতু দেশের আর্থিক অবস্থা খারাপ ছিল, তাই এই ব্যাংকিং সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মেইজি সরকার দেশকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল। সপ্তমত, উৎপাদন কৌশলের উন্নয়ন মেইজি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক্ষেত্রে পাশ্চাত্য ধরনের কৌশল ব্যবহার করে পুঁজিবাদী উন্নয়নের এক ব্যতিক্রম ধর্মী সংস্কার গ্রহণ করা হয়। আমরা যদি চিন্তা করি বর্তমান যুগ আসলে পুঁজিপতির যুগ, ক্যাপিটালিজম আমরা যেটা বলি সেই যুগ। এখন জাপান সরকার সেই সময় এই পুঁজিবাদী উন্নয়নের এক ব্যতিক্রম সংস্কার গ্রহণ করেছিল। এটি ওই সময় ছিল অত্যন্ত যুগোপযোগী এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সাথে সংগতিপূর্ণ পদক্ষেপ হওয়ায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সক্ষম। কারণ বলা হয়েছে যেহেতু ব্যক্তি স্বাধীন, ব্যক্তি ইচ্ছামতো ব্যবসা বাণিজ্য করতে পারবে, সুতরাং ব্যক্তি যদি ইচ্ছামতো ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যক্তির প্রথম উদ্দেশ্য হচ্ছে অথবা বেসরকারি উদ্যোক্তাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। দ্রুত মুনাফা অর্জনের জন্য যারা যে পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপই নেবে। সর্বোপরি বলা যায় মেইজি সরকার ক্ষমতায় এসে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে জাপানের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তনের সূচনা করেন, যার মাধ্যমে জাপানকে একটি পুঁজিপতি রাষ্ট্রে পরিণত করার পথে অগ্রসর হতে সহায়তা করেন। এই যে মেইজি সরকার বিভিন্ন যে পদক্ষেপ নিয়েছিল, এই পদক্ষেপগুলো নেওয়ার ফলে জাপান কিন্তু সামনে এগিয়ে গিয়েছে। এই সামনে এগিয়ে যাওয়ার কৃতিত্ব আসলে মেইজি সরকারের। আমরা যদি চিন্তা করি এই যতগুলো সংস্কার কার্য মেইজি সরকারের পুনরুত্থানের কারণ এবং বিভিন্ন সমস্যায় কেন পতিত হয়েছে, সমস্যা থেকে উত্তরণের যে কৌশলগুলো নিয়েছিলেন, এগুলো আসলে জাপানকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিল। বাহির কাজ যেটা হচ্ছে মেইজি সরকারের পূর্বে জাপানের অর্থনৈতিক অবস্থা বর্ণনা দেওয়া, কেন এবং কিভাবে জাপান শিল্পায়নে সফলতা অর্জন করেছে। আমরা ক্লাস শেষ করব এখন। ধন্যবাদ জানাচ্ছি যে এই অর্থনীতির বিভিন্ন ক্লাসের সাথে সংযুক্ত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব স্যাররা অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি মহোদয়কে, কারণ যার কারণে বাংলাদেশের তথ্য প্রযুক্তি
এমন পর্যায়ে পৌঁছে ফলে যার ফলে তোমরা বাসায় বসে আসলে ক্লাস করতে পারছো। আরও ধন্যবাদ জানাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব স্যারেরা এই গুরুত্বপূর্ণ কাজের সাথে সংশ্লিষ্ট আছেন সবাইকে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।